ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল 360 নার্সিং একাডেমি। নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতেও পেরেছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে নার্স প্র্যাকটিশনার ইন মিডওয়াইফারি বা এনপিএম কোর্স সম্বন্ধে, যেটা বর্তমানে যারা নতুন নতুন ডব্লিউবিএনএস হয়েছেন তাদের ম্যাক্সিমাম জনের এটা প্রশ্ন যে কোর্সটা দাদা করা ভালো হবে না খারাপ হবে, বা যদি কিছু জানতে তুমি। প্রথম কথা, এই কোর্স সম্বন্ধে আমি বিভিন্ন জায়গা থেকে যে ইনফরমেশান কালেক্ট করেছি সেটুকুই আপনাদেরকে বলছি। বাকি যদি আপনারা কিছু ইনফরমেশান জানেন অবশ্যই কমেন্টে লিখবেন, সবার জন্য সেটা সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে যে নার্স প্র্যাকটিশনারের আমি যে অফিসিয়াল যে নোটিশ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে মেনলি ভালো দিক এবং কিছু খারাপ দিক যেগুলো আমি জানতে পেরেছি সেইগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। প্রথমে একটু বলে দিই নোটিশটা সম্বন্ধে। নার্স প্র্যাকটিশনার ইন মিডওয়াইফারি আপনার হচ্ছে 18 মার্চের একটা কোর্স, 18 মান্থের একটা কোর্স, ঠিক আছে। যেগুলো কোন কোন জায়গাতে হবে, এনআরএসে হবে, ডায়মন্ড হারবারে হবে এবং দার্জিলিং, এই তিনটে জায়গায় এই কোর্সটা করানো হবে। এবং 3টে ব্যাচ নির্বাচন করা হবে, মানে 3টে ব্যাচ থাকবে এবং যে ব্যাচে প্রত্যেক ব্যাচে 30টা করে স্টুডেন্টকে বা প্রার্থীকে নির্বাচন করা হবে। মানে টোটাল স্টুডেন্ট ক্যাপাসিটি কত? 90 জন। অর্থাৎ এই কোর্সের জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদের মধ্যে 90 জনকে ওনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর কোর্স শুরু হবে, ঠিক আছে। এবার হচ্ছে এখানে নির্দেশ দিয়েছেন যারা রেসপেক্টেড এনএস ম্যাম বা ডিএনএস ম্যামদেরকে বলেছেন যারা ইচ্ছুক এই পদের জন্য তাদেরকে প্রয়োজনীয় নথিসহ তাদেরকে জমা দিতে বলেছি, যারা হচ্ছে উইলিং ক্যান্ডিডেট। ওকে, কবের মধ্যে দিতে বলেছেন? 15ই জুন 2026-এর মধ্যে, 15ই জুন 2026-এর মধ্যে জমা দিতে বলেছেন। এবং এর ক্ষেত্রে দেখবেন একটা জিনিস লেখা আছে, নবনিযুক্ত স্টাফ নার্স, যারা রিসেন্টলি স্টাফ নার্স যুক্ত হয়েছেন তাদেরকে এখানে একটা কোথাও একটা নোটিশে একটা কি বলবো অতিরিক্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। যোগ্যতার মানদণ্ড জিএনএম বা অথবা বিএসসি নার্সিং যে কোনো থাকলেই হবে এবং বয়স সীমা 45 বছর বা তার কম হতে হবে। এবং অন্যান্য সুবিধা দেখুন এখানে যে সুবিধার কথা বলা আছে, প্রথম কথা হচ্ছে এখানে বর্তমান যে আপনাদের ডব্লিউবিএনএসএস যে স্যালারি স্ট্রাকচার রয়েছে সেই স্যালারি স্ট্রাকচার আপনি পাবেন, মানে ডিউরিং দ্য কোর্স আপনি পাবেন, মানে ওয়ান টাইপ অফ টিআর ফেসিলিটি থাকবে আর কি। দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণ শেষে তাদের এনপিএম হিসাবে নার্স প্র্যাকটিশনার ইন মিডওয়াইফারি হিসাবে এমএলসিউতে পোস্টিং দেওয়া হবে, ঠিক আছে। তো হচ্ছে মিডওয়াইফারি যে সমস্ত মানে কেয়ার ইউনিটগুলো থাকে আর কি, সেইগুলোতে পোস্টিং দেওয়ার কথা বলা হয়েছে। এবং ডিউরিং দ্য কোর্স আপনাকে কিন্তু আপনি যে স্যালারি পাচ্ছেন তার সাথে সাথে কিন্তু আপনাকে ইনসেন্টিভও প্রদান করা হবে, মানে আপনার স্যালারি যে স্ট্রাকচার যা আছে তার সাথে ইনসেন্টিভও থাকবে। এই হচ্ছে মোটামুটি আপনার নোটিশটা। এবার আমি ভালো এবং খারাপ দিকের দিকে আসি। প্রথম কথা হচ্ছে ভালো দিক হচ্ছে আপনি এখানে টিআর ফেসিলিটি পাচ্ছেন, অর্থাৎ আপনি যখন কোর্স করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে স্যালারি স্ট্রাকচার রয়েছে সেই স্যালারি স্ট্রাকচার অনুযায়ী আপনি স্যালারি পাবেন। সেকেন্ড যেটা সুবিধা, এখানে হচ্ছে আপনার স্যালারি তো পাচ্ছেন, তার সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইনসেন্টিভ প্রদান করে এই কোর্সের জন্য সেই ইনসেন্টিভও কিন্তু আপনি পাচ্ছেন। থার্ড নাম্বার হচ্ছে যেহেতু এটা মিডওয়াইফারি রিলেটেড, তো সেক্ষেত্রে আপনার লেবার এবং তার রিলেটেড যে আপনার নলেজ সেটা কিন্তু একটা বৃহৎ অংশে এনলার্জ হবে। ফোর্থ নাম্বার পয়েন্ট, এই কোর্সটা করা থাকলে হয়তো ভবিষ্যতে, নট শিওর, হয়তো ভবিষ্যতে আপনি অতিরিক্ত পদোন্নতির ক্ষেত্রে অতিরিক্ত সুযোগ হয়তো পেতে পারেন, নট কনফার্ম। ওকে, আচ্ছা। পঞ্চম যে সুবিধা সেটা হচ্ছে পে স্কেলের হয়তো পরিবর্তন হতে পারে, যদিও যারা আগে কোর্সটা করেছেন তাদের কিন্তু যেটুকু আমি খবর পেয়েছি তাদেরকে আবার ডব্লিউবিএনএসেই ফিরিয়ে আনা হয়েছে এবং তাদের পে স্কেল কিন্তু বাড়েনি, ঠিক আছে। এইটুকু মোটামুটি আমি সুবিধা জানতে পারছি। এবার প্রথম অসুবিধা সেটা হচ্ছে নার্স প্র্যাকটিশনার কোর্স করার পর প্রধানত পোস্টিং যেহেতু এমএলসিউতে বলা হয়েছে, অর্থাৎ মেনলি রিমোট এরিয়াতে, যেটুকু ম্যাডামরাও বলছিলেন রিমোট এরিয়াতে পোস্টিং দেওয়ার কিন্তু টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, যেটা রিমোট এরিয়াতে মানে ট্রেনার মানে যদি আপনাকে পাঠানো হয় সেটা একটা আপনার জন্য খারাপ দিকই বলা যেতে পারে।
সেকেন্ডলি হচ্ছে, বুঝতেই পারছেন যারা আমরা নার্সিংয়ে আছি তাদের মা বাচ্চা একটা সেন্সিটিভ ব্যাপার, তাই তো? আমরা এই কথাটা বারবারই বলি। তো সেক্ষেত্রে অবশ্যই যেখানে আপনাকে পোস্টিং দেওয়া হবে সেখানে আপনি একটা লিডিং অথরিটি হিসাবে কাজ করবেন, অর্থাৎ লেবার রিলেটেড আপনি একটা লিডিং অথরিটি হিসাবে কাজ করবেন, অর্থাৎ আপনার প্রেশার কিন্তু অবশ্যই বেশি হবে। থার্ড হচ্ছে মানে এদের পদোন্নতি, যেটা আমি বলছিলাম যে সুবিধাও যেমন আছে, যেটুকু আবার একজন ম্যাডাম বললেন যে তেমন কিছু পদোন্নতি এনাদের কিন্তু দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে পে স্কেলের পরিবর্তন কিন্তু ম্যাক্সিমাম, মানে যতটুকু আমি জানতে পেরেছি পে স্কেলের পরিবর্তন কিন্তু হয়নি, ঠিক আছে। মানে আবার সেই সেম পে স্কেলেই, মানে ইনসেন্টিভটা পেয়েছে ওই কমার্স ট্রেনিংয়ের সময়, কিন্তু পে স্কেল কিন্তু সেমই রয়ে গেছে, ঠিক আছে। আর একটা আমি এখন একটা আপনাকে ভিডিও দেখাচ্ছি, এবং এই ভিডিওটার জন্য প্রথমেই বলে রাখি আমি এই ভিডিওটা সংগৃহীত ভিডিও, এবং যেখান থেকে আমি নিয়েছি তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস জানাচ্ছি। আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট। নার্সিং প্র্যাকটিশনার ইন মিডওয়াইফারি বলে একটা কোর্স চালু হয়েছে, আমরা জানি 2024 থেকে হচ্ছে। তো এই কোর্সটার জন্য এবছরে 52 জনের একটা লিস্ট করা হয়েছে। সেই 52 জনের লিস্ট বেরোনোর আগে পর্যন্ত এই 52 জন জানতো না যে তাদেরকে কোনো একটা কোর্সে যেতে হবে, এবং যখন নামটা যে বেরিয়েছে তার মধ্যেই লেখা আছে যে 27 তারিখে ওদেরকে ডিম রিলিজ করা হবে, কিন্তু এরা কেউ যেতে ইচ্ছুক নয়। এই কোর্সটাতেই এর আগে যারা করেছে তাদের কাছে কিন্তু কারা যেতে চায় তাদের নাম নিয়ে তারপরে সেই অর্ডার বেরিয়েছে। তো এরা সেটাতে যেতে রাজি নয়। তার একটা কারণ এদের ব্যক্তিগত কিছু সমস্যা আছে, যেমন কেউ প্রেগনেন্ট আছে, কারোর বাচ্চা খুবই কম, সবেমাত্র মেটার্নিটি লিভ থেকে জয়েন করেছে, এরকম ব্যক্তিগত কিছু সমস্যা আছে। এছাড়া এর আগে যারা পাশ করে গেছে তারা যেখানে কাজ করছে, তাদেরকে যেখানে পাঠানো হয়েছে, যেখান থেকে তারা কোর্সটা করতে এসেছিল, কোর্সটা কমপ্লিট করার পরে তাকে কিন্তু আবার অন্য জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। সেখানে কাজ করছে, লেখা আছে নার্সিং প্র্যাকটিশনার ইন মিডওয়াইফারি, কিন্তু তারা স্টাফ নার্স হিসাবেই কাজ করছে, এবং যা শিখেছে 18 মাস ধরে সেইটা যে ইমপ্লিমেন্ট করবে তার কোনো ইনফ্রাস্ট্রাকচারও নেই। তাহলে এগুলো তো যাদের আজকে নাম দেওয়া হয়েছে তারা এগুলো সব জানে, তাহলে তারা কেন, তাদের বক্তব্য আমরা এরকমভাবে করব না। এরপরে ট্রান্সফার নিয়ে আসাটাও খুব মুশকিল, প্রফেশনাল বেনিফিট কিছু নেই। আজকে আমরা সেই জন্য নার্সিং সেকশানে আমরা ডেপুটেশন দিই, কথা বলি, সেখান থেকে আমরা ডিএইচএস স্যারের কাছে যাই, কিন্তু ডিএইচএস স্যার কোনো কথা শোনার মানে তিনি কোনো কথা শুনবেন না। তিনি ডিএইচএস একটা অর্ডার বার করে দিয়েছেন, ব্যাস এটা যেতে হবে। তার বক্তব্য আমরা বললাম কেউ কিন্তু উইলিং আছে এই কোর্সটার জন্য, তাতে ওনার বক্তব্য এনে দিন 30 জনকে আমি এখনই করে দিচ্ছি। আমরা বললাম ঠিক আছে, একটু সময় দিন, দেখি আমরা 20-25 জনকে যদি আনতে পারি। না, ও করলে হবে না, সময় দেওয়া যাবে না, এক্ষুনি যদি দেওয়া যায় তা নাহলে আমি এটা অর্ডারটা করেছি, এটা করতে হবে, এইভাবেই করতে হবে। আচ্ছা, সুতরাং যেটুকু আমি ভিডিও দেখালাম আপনাদেরকে মোটামুটি একটু বুঝতে পেরেছেন, এবং ট্যাগ লাইভ বলে যে চ্যানেলটা থেকে আমি নিয়েছি, সো থ্যাঙ্কস টু দ্য ট্যাগ লাইভ। প্রথম কথা হচ্ছে যে এখানে একটু কিছুটা জিনিস হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন। আগের বারে যখন 2024 মোস্ট প্রবাবলি যখন নার্সিং প্র্যাকটিশনারের জন্য নাম নির্বাচন করার কথা ছিল, তখন কিছুটা মানে উইলিং নন উইলিং মিশিয়ে জিনিসটাকে করা হয়েছিল। তো সেক্ষেত্রে প্রফেশনাল বেনিফিট, যেটা ম্যাডামও বললেন, ম্যাডাম ভাস্বতী ম্যাডাম যেটা বললেন, প্রফেশনাল বেনিফিট কিন্তু সেরকমভাবে দেওয়া হচ্ছে না, ঠিক আছে। এবং যাদের পোস্টিংয়ের ব্যাপার আমি যেটা বললাম, সে একই জায়গায় পোস্টিং করছে, এবং পে স্কেলের যে উন্নতির কথা সেটাও কিন্তু ঠিকঠাকভাবে হয়নি এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে। নেক্সট ইয়ার হয়তো আপকামিং ইয়ারে কী হবে না হবে সেটুকু তো আমরা কমেন্ট করতে পারি না, সেটা সম্পূর্ণ গভর্নমেন্টের ওপর নির্ভর করছে। তো এই একটা ব্যাপার, অর্থাৎ যারা আপনারা যেতে চাইছেন, বা আর একটা জিনিস আমি বলি, এই বছরও যেটুকু আমি কিছু কিছু জায়গায় শুনতে পাচ্ছি, কিছুটা নন উইলিং যারা আছে তাদেরকেও কিন্তু কিছুটা জোরপূর্বক করা হচ্ছে, যে চেষ্টা করা হচ্ছে বা বোঝানো হচ্ছে আর কি, যে যাতে কোর্সটা করে। তো সেক্ষেত্রে দেখুন, কোর্স করবেন কি করবেন না সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, অবশ্যই কোর্সটা করার আমি যদি অ্যাট লাস্ট পয়েন্ট বলি, কিছু ভালো বেনিফিট অবশ্যই আছে। আপনি মিডওয়াইফারি সম্বন্ধে যারা ইন্টারেস্টেড তাদের জন্য তো খুব ভালো একটা কোর্স, কারণ তারা অনেক কিছু জানতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন, যার জন্য অবশ্যই যারা মিডওয়াইফারি রিলেটেড কাজ করতে চান, যারা একটু হয়তো যদি নার্সিং প্র্যাকটিশনারের যদি মানে সত্যিই যদি পে স্কেল উন্নতি হয় বা দেওয়া হয় আদতে পে স্কেল, সেটাও কিন্তু অনেকটা ভালোই গুড স্যালারি।
তো সেক্ষেত্রে সমস্ত কিছু ভেবে বিবেচনা করেই তবেই আপনারা কিন্তু কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন। তো প্রথম কথা, এটা অনেকের কোয়েশ্চেন ছিল, তার জন্য এই প্রশ্নটা আমি ক্লারিফাই করলাম। সেকেন্ড যেটা আমার আর একটা সব থেকে মানে আস্কড কোয়েশ্চেন, যে হচ্ছে রিক্রুটমেন্ট, স্টাফ নার্স 2026-এর রিক্রুটমেন্ট ব্যাপারে। প্রথম কথা বলি, স্টাফ নার্স 2026-এর রিক্রুটমেন্ট সম্বন্ধিত আমাদের মাননীয় সিএম মহাশয় রিসেন্টলি একটা তোমরা দেখেওছো, সব জায়গায় দেখেই নিয়েছো, যে বিভিন্ন একটা পোস্টের জন্য তিনি কিন্তু একটা ভারী ভ্যাকেন্সি আর কি, ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রিলিজের কথা বলেছেন। সেখানে ডক্টর বা নার্স সকলের কথাই তিনি উল্লেখ করেছেন। কারণ এবং বিভিন্ন যারা পরিদর্শনে যাচ্ছেন তারাও বলছে যে নার্সের অবশ্যই ঘাটতি রয়েছে, এবং সেটা একটা পজিটিভ দিক। এবং ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্টের যে একটা মানে নোটিশ জারি হয়েছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন সেক্টরে যে ভ্যাকেন্সি রয়েছে কতটা পরিমাণে, সেই ভ্যাকেন্সিটা কিন্তু 3 জুন 2026-এর মধ্যে ডিটেল ভ্যাকেন্সি রিপোর্ট কিন্তু সাবমিট করার কথা বলা হয়েছে। তো সেটা অবশ্যই একটা খুব পজিটিভ দিক, এবং পাশাপাশি এটাও যেমন একটা ব্যাপার, প্লাস হচ্ছে মাননীয় সিএম মহাশয়ের যে অধিবেশন ছিল সেখানেও ডক্টর নার্সের রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। তো সেটা একটা পজিটিভ দিক। এবার কয়েকটা প্রশ্ন আসি। প্রথম প্রশ্ন হচ্ছে যেটা, যারা 2025-এ পাস আউট, তারা অনেকেই জিজ্ঞেস করছে আমাকে যে দাদা আমরা কি মানে রেজিস্ট্রেশন পেয়ে যাবো অ্যাপ্লাই করার জন্য? দেখো, প্রথম কথা বলি, রেজিস্ট্রেশনের ব্যাপার হচ্ছে আগস্টে মোটামুটিভাবে দিয়ে দেয়। এবার তোমাদের বেলায় কতটা টাইম লাগবে সেটা তো আমি বলতে পারবো না। হয়তো তোমাদের যদি তোমরা হাতে রেজিস্ট্রেশন পেয়ে যাও, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে যদি রেজিস্ট্রেশন হাতে থাকে। এবার হয়তো রেজিস্ট্রেশন দিয়েই দেবে, কারণ আগের বারে 2024-এর বেলাতেও যখন নোটিফিকেশান বেরিয়েছিল মানে বা যখন অ্যাপ্লাই আমরা করছিলাম, তো তার আগে কিন্তু রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছিল। তো হয়তো তোমাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে দেবে, প্রথম কথা। সেকেন্ড, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা বলছিলাম, যে অনেকেরই কোয়েশ্চেন যে আমাদের নার্সের যে রিক্রুটমেন্ট হবে, সেই রিক্রুটমেন্ট কি পুরানো প্যানেল থেকেই হবে, যে অর্থাৎ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের যে প্যানেল সেখান থেকেই হবে, না নতুন ফ্রেশ সিবিটি এক্সাম হবে? প্রথম কথা আমি একটা জানিয়ে রাখি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। প্রথম কথা, যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু একটা বৃহত্তর আন্দোলন করছেন। তো অবশ্যই তাদের আন্দোলন যতটা তারা চেষ্টা করছে, অবশ্যই কিছু তারা ভালো ফল পাক, এটাই আমরা আশা করব। তো প্রথম কথা হচ্ছে যে তারা যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের, যেটা তোমাদের কোয়েশ্চেন, যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নেওয়া হবে না নতুন রিক্রুটমেন্ট হবে? দেখো, হচ্ছে যারা শর্টলিস্ট ক্যান্ডিডেট ছিল, আগের যতটুকু আমার কাছে খবর আছে, তাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে অনেক যারা প্যানেলিস্ট মানে যারা স্টাফ নার্স হিসাবে সিলেক্টেড হয়েছেন, মানে WBNS ফাইনালাইজড হয়েছেন, ফাইনাল যে প্যানেল ছিল সেখানে সিলেক্টেড হয়েছেন, সেখানে যখন তারা আন্দোলনে গিয়েছিল তাদেরকে বলা হয়েছিল যে অনেকেই মানে আমাদের স্বাস্থ্য দপ্তরের কাছে খবর আছে যে অনেকেই স্টাফ নার্স হিসেবে যুক্ত হবেন না। তার বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন ধরুন যারা RRBতে পেয়ে গেছে, RRB নার্সিং সুপারিনটেন্ডেন্ট হয়ে গেছে, বা হয়তো কেউ এমসে পেয়েছেন, বা বিভিন্ন জায়গায় আরও হয়তো ভালো কোনো অপশান তারা পেয়েছেন, তারা নিশ্চয়ই WBNS-এ করবেন না, বা অনেকে হয়তো অন্য কোনো কারণেও থাকতে পারে তারা WBNS যুক্ত করেননি। এবার যারা যুক্ত হয়নি, সুতরাং হয়তো কিছুটা একটা ভ্যাকেন্সি অবশ্যই থাকবে যারা যুক্ত হয়নি এরকম সংখ্যা। তো তাদেরকে বলা হয়েছিল, এবং এটা একটা ভ্যালিডও আমি মনে করি, যে যারা এই প্যানেল থেকে যারা WBNS হিসাবে সিলেক্টেড হয়েছেন কিন্তু তারা যুক্ত হচ্ছেন না, তাদের যে ভ্যাকেন্সিটা, তারা যেটুকু যুক্ত হননি, তাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সিটা সেটা কিন্তু মানে যে শর্টলিস্টেড প্যানেল আছে সেই জায়গা থেকে নেওয়া হতে পারে, এরকম কিছু একটা বলা হয়েছিল। তো সেক্ষেত্রে যদি হয়তো এটা একটা হতে পারে যেটা তোমার ধরুন আমি ধরলাম যে 200টা বা 300টা বা 400 জন WBNS হিসাবে সিলেক্টেড হয়েও তারা জয়েন করেনি, এইরকম নাম্বার যদি হয়, সেটা অবশ্যই প্যানেল থেকে হয়তো নিতে পারে। ঠিক আছে, শর্টলিস্টেড প্যানেল থেকে নিতে পারে। যারা ওয়েটিং লিস্টে, ধরুন আমার ওয়েটিং লিস্ট 5-এ আছি বা 4-এ আছি বা 2-এ আছি, তাদের একটা বিশাল, বা ওয়েটিং লিস্ট 10-15-এর মধ্যে আছে, তাদের একটা ভারী সম্ভাবনা আছে যে হয়তো তারা যদি এরকম কিছু সার্কুলার সরকার থেকে পাওয়া যায়, তো হয়তো তাদেরকে নেওয়া যেতে পারে। বাট যদি
ভ্যাকেন্সির নাম্বারটা 2000 বা 3000 বা 4000 এরকম একটা মানে বড় ভ্যাকেন্সি আসে, তো সেক্ষেত্রে সেই সময় কিন্তু আমার মনে হয় না যে শর্টলিস্টেড প্যানেল থেকে নেবে। শর্টলিস্টেড প্যানেল থেকে কখনোই 4000 জনকে নিতে পারে না বা 3000 জনকে নিতে পারে না, এটা কখনো মনে হয় না যুক্তিপূর্ণ বলে আমার নিজের মনে হয়। তো তখন যদি 3000 বা 3500 যদি কোনো ভ্যাকেন্সি আসে, তখন কিন্তু ফ্রেশ সিবিটি এক্সাম হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। এবার অবশ্যই এটা আমরা কেউই জানি না কি হবে না হবে, কারণ কোনো ডিটেল নোটিফিকেশান নেই। অবশ্যই যারা আন্দোলন করছে তাদের কিছু কিছু এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডা যদি ফুলফিল হয় তাহলে অবশ্যই, যদি সরকার তাদের আশ্বস্ত করে তাহলে হয়তো আরও কিছু ভালো আমরা খবর পেতে পারি। কারণ তারাও অনেকে, মানে যারা আন্দোলন করছে তাদের কিন্তু অনেকেরই উদ্দেশ্য যাতে করে আমরা একটা বড় প্যানেল, একটা বড় ভ্যাকেন্সি আমরা আনতে পারি, তাদের কিন্তু একটা অন্যতম এজেন্ডা। তো সেটা অবশ্যই খুবই একটা ভালো একটা ইনিশিয়েটিভ বলবো যে তারা আন্দোলনে যাচ্ছেন, যেহেতু যারা একটা যদি ভারী বা একটা নাম্বার অফ ভ্যাকেন্সি যাতে করে বাড়ানো যায়। তো যাই হোক, বা দেখা যাক কতটা কী হয়। এবার আরেকটা যেটা তোমাদের কোয়েশ্চেন, সেটা লাস্ট আমি বলে দিচ্ছি, আমি এ নিয়ে পরে কোনো ভিডিও ডিটেলস বানাবো, যে স্টাফ নার্সের ব্যাচের ব্যাপারে। দেখো, স্টাফ নার্সের ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়েছে 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে। এবার ব্যাচের অ্যাডমিশন অলরেডি শুরু হচ্ছে। এবার 12 তারিখ মেবি ক্লাস শুরু হবে, মানে ইন্ট্রোডাকশান ক্লাস থাকবে। এবার বাকি যা ডিটেলস আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার জুম করে তোমরা এখান থেকে দেখে নিও। এবং এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের অবশ্যই নাম প্রথমে লিখবে, তারপর কলেজের নাম, তারপর হচ্ছে তোমরা স্টাফ নার্স ব্যাচ ইন্টারেস্টেড বলে লিখবে। এই নাম্বারে মেসেজ করবে 9531710628, এই নাম্বারে কেবলমাত্র মেসেজ করবে। এ সম্বন্ধে ডিটেলস আমি পরে কোনো ভিডিওতে বলবো, জাস্ট তোমরা দেখে নিও যারা ইন্টারেস্টেড। আমাদের 400টা সিট আছে অলরেডি, মনে হয় 120টা না 30টা সিট আজকে মধ্যে মনে হয় ফিল আপ হয়ে গেছে। কালকে জাস্ট প্রথম অ্যাডমিশান শুরু হয়েছে, তো মনে হয় 120টা সিট ফিল আপ হয়েছে। তো যারা তোমরা অ্যাডমিশান নিতে চাইছো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? তো অবশ্যই আর একটা কথা, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, মানে কারণ হয়তো আমাদের কাছেও তো সম্পূর্ণ নলেজ থাকে না। তো যেটা আমরা জানতে পারছেন বিভিন্ন এই নার্স প্র্যাকটিশনার বলুন বা নতুন ভ্যাকেন্সি সম্বন্ধিত বলুন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে হয়তো আমাদেরও সুবিধা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।